আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার কথা বলবো আমাদের বোর্ড সৃজনশীল নিয়ে। তো বোর্ড সৃজনশীলের এ পর্বে আমরা আমাদের ১২ অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড ২০২৫ এর একটি কোশ্চেন সলভ করব। তো তাহলে চলো আগে আমরা একটু উদ্দীপকটা বুঝে নেই এবং সেখান থেকে আমরা উদ্দীপক থেকে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। তো শুরুতে আমাকে কি বলতেছে দেখো, এখানে একটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। N2 মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে A নামক একটা যৌগ উৎপন্ন করবে। এতে কে হবে? এতে অ্যামোনিয়া হবে। এটা আমরা বুঝতে পারতেছি যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন মিলে কি হয়, আলটিমেটলি অ্যামোনিয়াই তো হয়। তাহলে এতে হবে আমাদের অ্যামোনিয়া। এবারে এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তির কথা বলা আছে, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির কথা বলা আছে, এমনকি নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির কথাও বলা হয়েছে। তো উদ্দীপক থেকে আমরা একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়ার সাথে যারা জড়িত, মানে যে বন্ধনগুলো জড়িত, এই বন্ধনগুলোর মান আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবারে আসো ধারাবাহিকভাবে প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, ইলেকট্রোপ্লেটিং কাকে বলে? ইলেকট্রোপ্লেটিং কাকে বলে? সো দেখো, আমরা যেটা জানি যে ইলেকট্রোপ্লেটিংয়ের সংজ্ঞায় আমরা এটা বলতে পারবো যে একটি সক্রিয় ধাতুর উপর অন্য একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। তড়িৎ, দেখো খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটি ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু বা অন্য আরেকটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। তাহলে একটি বেশি সক্রিয় লিখতে পারি আমরা, একটি, খেয়াল করো, একটি বেশি সক্রিয়, তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটি বেশি সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় আরেকটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। তার মানে কি, একটা ধাতুর উপরে আমরা আরেকটা ধাতুর প্রলেপ দিব, যার উপরে প্রলেপ দিব সে হবে বেশি সক্রিয়, আর যার প্রলেপ দিব সে হবে কম সক্রিয়। কেননা সে কম সক্রিয় বিধায় সে বাতাসের যে উপাদানগুলো রয়েছে, জলীয় বাষ্প, অক্সিজেন, এদের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে না। তো বিক্রিয়া অংশগ্রহণ না করলে তার ক্ষয় হবে না, মরিচা পড়বে না, সে সেফ থাকবে, সে ভালো থাকবে আর কি। আচ্ছা, গেল এটা নাম্বার 1। ওকে, এবারে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড বা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে কি বলছে দেখো, লিমোনাইট খনিজ ও আকরিক উভয় কেন ব্যাখ্যা করো? অর্থাৎ লিমোনাইট যে আছে, এই লিমোনাইটকে আমরা খনিজও বলতে পারবো আবার আকরিকও বলতে পারবো। তাকে মানে কেন বলা হচ্ছে আর কি, দুইটাই, খনিজও বলতেছি প্লাস আকরিকও বলতেছি। লিমোনাইটকে কেন এটা দুইটাই বলতে পারতেছি, এটার এখন কারণ আমরা খোঁজার চেষ্টা করব। ফাইন, তাহলে প্রথম জিনিস হচ্ছে খনিজ কাকে বলে? যে সকল মানে মাটির নিচে যাদেরকে পাওয়া যায়, সে মূল্যবান জিনিসপত্র, ধাতু অধাতু মাটির নিচে পাওয়া যায়, এদেরকে কিন্তু আমরা খনিজ বলি। দেখো সংজ্ঞাটা তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো খনিজের সংজ্ঞাটা, যে এই যে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের তলদেশে অবস্থিত যেসব পদার্থ থেকে ধাতু বা অধাতু নিষ্কাশন করা যায় সে সকল পদার্থকে খনিজ বলে। মানে আমরা যেই সকল পদার্থ থেকে ধাতু অধাতু মানে মূল্যবান যেটা সেটাকে আমরা কি বলবো? খনিজ বলবো। খনিজ মাটির নিচে পাওয়া যায় এবং মূল্যবান, এটাকে আমরা কি বলবো? খনিজ বলবো। আর আকরিক আমি কাদেরকে বলবো? আকরিক আমি তাদের কি বলবো, যে সকল খনিজ থেকে আমরা কি করতে পারি? ধাতু অধাতু নিষ্কাশন করতে পারি, এদেরকে খনিজের পাশাপাশি কি বলবো? আকরিক বলবো। তাহলে এই যে লিমোনাইটের সংকেত হচ্ছে এইটা, এই লিমোনাইট একটা মূল্যবান ধাতু, তাহলে যেহেতু সে মূল্যবান সেহেতু সে খনিজ হবে। এবার এই লিমোনাইটকে আমরা আকরিকের ভস্মীকরণ প্রসেসে এখান থেকে আমরা ফার্স্টে পানিটাকে বের করে দিই, লিমোনাইট থেকে পানিকে বের করে দেই, দেন কার্বন মনোঅক্সাইড থেকে আমরা এই যে এফি এর কি প্রক্রিয়ায়, বিজারণ প্রক্রিয়ায় আমরা এই করতেছি, মুক্ত করতেছি। খেয়াল করো এইখানে কিন্তু এফি কত, এইখানে এফি যেহেতু 3 প্লাস, আর এখানে এফি কত, এখানে এফি হচ্ছে 0। সো ইলেকট্রন সে কি করতেছে? গ্রহণ করতেছে। সো বিজারণ প্রক্রিয়া মাধ্যমে আমরা এখানে এফিটাকে মুক্ত করতেছি। সো দুইটা কারণ, নাম্বার 1, মাটির নিচে পাওয়া যায় মূল্যবান, সেজন্য এই লিমোনাইটটাকে আমরা ফার্স্টে কি বলবো? খনিজ। এবং এই লিমোনাইট খনিজ থেকে আমরা যেহেতু কার্বন মনোক্সাইড দ্বারা এফি ধাতুকে নিষ্কাশন করতে পারতেছি, সেহেতু একই সাথে এটা কি হবে? একই সাথে এটা হবে আকরিক। সো এই জন্য লিমোনাইটকে আমরা দুইটাই বলতে পারি, খনিজও বলতে পারি প্লাস একই সাথে আকরিকও বলতে পারি। ওকে, তাহলে আমাদের সেকেন্ড প্রশ্ন শেষ হয়ে গেল। আমাদের 3 নম্বর প্রশ্ন দেখো, কৃষি ক্ষেত্রে এ এর গুরুত্ব সমীকরণ সহ ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কৃষি ক্ষেত্রে এ এর গুরুত্ব সমীকরণ সহ ব্যাখ্যা করো। কৃষি ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে কাজে লাগাতে পারি, এইটাই এখন আমাদেরকে মূলত ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো তাহলে চলো আমরা এখন এই প্রশ্নটার অ্যান্সার খোঁজার চেষ্টা করি। তো দেখো, ফার্স্টে আমরা আমাদের বিক্রিয়া থেকে স্টার্ট করেছি। প্রশ্নে বলা ছিল নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করার মাধ্যমে এ নামক একটা যৌগ উৎপন্ন করতেছে। তো এই এ নামক যৌগটা আসলে কে? এ নামক যৌগটা হচ্ছে অ্যামোনিয়া, NH3। তো আমরা এখানে আসলে প্রভাবক ব্যবহার করব। এখানে এফি আসবে প্রভাবক, এখানে আসবে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা,
Fe এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রভাবকের উপস্থিতিতে আমরা অ্যামোনিয়া একটা গ্যাস তৈরি করব। আমাদের কোশ্চেন ছিল এই এ যৌগটি, তার মানে কি অ্যামোনিয়া গ্যাসটি কৃষি ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। এবারে আমরা এটাকে স্টেপ বাই স্টেপ ভাঙবো। সো 1 নাম্বার পয়েন্ট দেখো, এটা 1 নাম্বার পয়েন্টটা কি, দুইটা পয়েন্ট মূলত দুই ধরনের বিক্রিয়া দেখাবো এখানে। প্রথমত অ্যামোনিয়া দিয়ে আমরা ইউরিয়া সার প্রস্তুত করতে পারি। এখন কিভাবে, এই যে দেখো 2 মোল অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। 2 মোল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করতেছে অ্যামোনিয়াম কার্বামেট। এখানে আসলে কি হবে দেখো, দুইটা অ্যামোনিয়া তো তুমি এটাকে দুই ভাগে এরকম ভাগ করো, এক ভাগে যাবে NH2 আর এক ভাগে যাবে NH4, কেননা তিনটা হাইড্রোজেন উভয়ই 2NH3, সো এক ভাগে হাইড্রোজেন কমাও আর এক ভাগে হাইড্রোজেন বাড়াও। সো এই যে দেখো NH4 কার্বন ডাইঅক্সাইড, তার মানে একটা কার্বন দুইটা অক্সিজেন, তাহলে CO2 আর একটা হচ্ছে NH2, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। আচ্ছা, সেকেন্ডে আমরা কি করেছি দেখো, এরপরে আমরা এই অ্যামোনিয়াম কার্বামেটের সাথে আমরা যুক্ত করতেছি কি, মানে সরি অ্যামোনিয়াম কার্বামেট থেকে আমরা তাপ দেওয়ার মাধ্যমে এক অণু পানি বের করে দিচ্ছি। এখন পানিটা বের হবে কোন জায়গা থেকে দেখো, এখান থেকে যাবে দুইটা হাইড্রোজেন আর এখান থেকে আসলে ধরো একটা অক্সিজেন। এই যে NH4 থেকে দুইটা হাইড্রোজেন বের হলো আর COO থেকে একটা অক্সিজেন বের হলো। সো NH2 বা H2N CONH2 গেল এইটুকু। আর এই হাইড্রোজেনের অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে, H2O বা পানি তৈরি হচ্ছে। সো আমি এখান থেকে পাচ্ছি H2N বন্ধন CO বন্ধন NH2 প্লাস H2O। তো এই যে যৌগটা হলো, এই যৌগের নাম হলো ইউরিয়া। মানে আমরা আসলে অ্যামোনিয়া গ্যাস থেকে কি বানাতে পারি, মূলত ইউরিয়া সারটা প্রস্তুত করতে পারি। সো আমরা দেখো ইউরিয়া সার প্রস্তুত করলাম। এখানে ফার্স্টে আমরা ইউরিয়া সার প্রস্তুত করলাম। আমাদের সেকেন্ড কাজ, এখন এই উদ্ভিদ তো আর শক্ত ইউরিয়া সার গ্রহণ করতে পারবে না। উদ্ভিদ গ্রহণ করবে কোনটা, উদ্ভিদ গ্রহণ করবে নরম, যেটা মানে দ্রবীভূত অবস্থায় থাকে, আয়ন অবস্থায় থাকে, উদ্ভিদ সেটা গ্রহণ করবে। উদ্ভিদ তো অন্য যে কোনো ইউরিয়া সার সে গ্রহণ করবে না। এবারে আমরা যেই কাজটা করবো, পানি মিশাবো ইউরিয়া সারের সাথে। দেখো নর্মালি কি হয়, মাটিতে তো আমরা সারটা ছিটাই দেই, শক্ত ইউরিয়া সার বা কঠিন ইউরিয়া সার ছিটাই দেই। এবারে মাটির নিচে দ্রবীভূত যেই পানি থাকে আর কি, মাটির নিচে যে পানি থাকে, সেই পানি কিন্তু এসে ইউরিয়া সারটাকে কি করবে, ভিজিয়ে দিবে, দেন নেক্সট স্টেপগুলো ফলো করবে। তো এখানে দেখো, তাহলে ফার্স্টে আমরা ইউরিয়া সারের সাথে পানি মিশালাম। তো পানির দেখো হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, এখানে ভাগ করে দাও। এই যে কার্বন ডাইঅক্সাইড CO কে একটা অক্সিজেন দাও, হয়ে যাবে CO2। আর এই যে দেখো NH2 আছে, একটা হাইড্রোজেন দাও, হয়ে যাবে কি NH3। এখানে NH2 আছে, একটা হাইড্রোজেন দাও, হয়ে যাবে কি NH3। সো অর্থাৎ সহজ কথা যদি আমি বলি, এখান থেকে আমরা তৈরি করতে পারবো অ্যামোনিয়া গ্যাস, আর কি তৈরি করতে পারবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দুই অণু অ্যামোনিয়া এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড। আমাদের পরবর্তী ধাপ, এই যে আমরা আগের বার যে অ্যামোনিয়াটা পেলাম, এই অ্যামোনিয়াকে এখন পানির সাথে বিক্রিয়া করো। তো তোমরা জানো পানির দুইটা অংশ, H প্লাস ও H মাইনাস। H প্লাসটা যাচ্ছে NH3 এর সাথে, NH3 এর সাথে গেলে কি হবে NH4 প্লাস, মানে NH4 প্লাস, তাহলে NH4 প্লাস এবং OH মাইনাস মিলে আলটিমেটলি কি হবে NH4OH। কত অণু, দুই অণু, এখানে পানি আছে দুই অণু, NH3 আছে দুই অণু। সো এখান থেকে আমি কত অণু পাবো, এখান থেকে আমি দুই অণু পাবো, দুই অণু NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এবার দেখো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা একটা শক্ত পদার্থ। তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা ভাগ করব, এই ক্ষেত্রে কিন্তু দেখো আমরা আগে থেকে মেনশন করে দিয়েছি ইউরিয়াজ নামক একটা এনজাইম কাজ করবে। এটা এখানেও হতে পারে, মানে টোটাল স্টেপের মধ্যে একটা ইউরিয়াজ নামক এনজাইম থাকবে। তো এখানে যে দেখো ইউরিয়াজ এনজাইমটা আমরা নিব, এই ইউরিয়াজ এনজাইমটা যদি আমরা সাহায্য নেই, ইউরিয়াজ এনজাইমটা এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে ভাগ করতে সাহায্য করবে। আচ্ছা, ভাগ করতে সাহায্য করবে। এবার উদ্ভিদ এই অ্যামোনিয়াম আয়নটাকে গ্রহণ করে, উদ্ভিদ এই অ্যামোনিয়াম আয়নটাকে গ্রহণ করে। আচ্ছা, কেন গ্রহণ করতেছে, কারণ এই অ্যামোনিয়াম আয়নটা দ্রবীভূত থাকে কিসের সাথে, মানে পানিতে দ্রবীভূত যে পানি থাকে, মানে মাটির নিচে যে পানিটা থাকে তার সাথে কে দ্রবীভূত হয়, এই অ্যামোনিয়াম আয়নটা দ্রবীভূত হয়। এবং এইটা শুধুমাত্র উদ্ভিদ গ্রহণই করে না, এখান থেকে উদ্ভিদ কি করে, সে তার প্রোটিনের চাহিদা ফিল আপ করে। সো সে তার প্রোটিনের চাহিদা সে ফিল আপ করতে পারে, প্রোটিনের চাহিদা সে ফিল আপ করতে পারে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে। আচ্ছা, গেল এইটুকু। এবারে আসো অ্যানাদার একটা কাহিনী। আচ্ছা, আমরা এটাকে ছোট করে নিই। দেখো এবারে যাবো আমরা আর একটা কাহিনীতে। এবার হচ্ছে ঘটনা নাম্বার 2। তাহলে তোমরা ঘটনা নাম্বার 1 থেকে কি শিখলা, ঘটনা নাম্বার 1 থেকে আমরা এটাই শিখলাম যে উদ্ভিদের যে প্রোটিনের চাহিদা, সেই প্রোটিনের চাহিদা ফিল আপ করে কে, অ্যামোনিয়াম আয়ন। এবং এই অ্যামোনিয়াম আয়নটা আসে মূলত ইউরিয়া সার থেকে, এবং এই ইউরিয়া সারটা আসে মূলত অ্যামোনিয়া গ্যাস থেকে। সো স্টেপ বাই স্টেপ আমরা এগুলোর ব্যাখ্যা করে দিব। সেকেন্ড ধাপে দেখো, এই অ্যামোনিয়া গ্যাসের সাথে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করা হয়, তখন সেখান থেকে তৈরি হয় কি, অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা,
সেখান থেকে তৈরি হবে কি, সেখান থেকে তৈরি হবে অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা ভালো কথা, অ্যামোনিয়াম সালফেট এখানে আমার তৈরি হলো। এবার এই অ্যামোনিয়াম সালফেট কোন কাজে লাগবে? অ্যামোনিয়াম সালফেট যদি কোথাও তুমি ক্ষারীয় মাটি পাও, ক্ষারীয় মাটি মানে যেই মাটির মধ্যে ক্ষার আছে, ক্ষারীয় মাটি, ক্ষারীয় মাটির সংস্পর্শে যদি আমরা অ্যামোনিয়াম সালফেটটা প্রয়োগ করি তখন সেটা কি হয়? নিরপেক্ষ মাটি। মানে আমরা সহজ কথা যদি বলি, এটার মাটির ক্ষারকত্বকে কমিয়ে দেয়, মাটির ক্ষারকত্বকে কমিয়ে সে নিউট্রাল মাটিতে নিয়ে আসে। কোনো কারণে মাটির পিএইচ এর মান যদি বেড়ে যায় তখন তো মাটি ক্ষারীয় মাটি হয়ে যাবে। এই ক্ষারীয় মাটিকে নর্মাল মাটিতে পরিণত করতে সাহায্য করে কে? অ্যামোনিয়াম সালফেট। এই উপাদানটা মাটিকে নিরপেক্ষ করতে সাহায্য করে, মাটিকে মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। এবং একই সাথে কিন্তু দেখো মাটিতে সালফারের উপাদান যোগায়। সালফার তো একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা মাটির পুষ্টির মানের জন্য দরকার। এই পুষ্টি উপাদানটাও কে সাপোর্ট দিচ্ছে, কে হেল্প করতেছে? অ্যামোনিয়াম সালফেট। তাহলে আমরা সর্বোপরি যদি এই দুইটা উপাদান মানে দুইটা বিক্রিয়া আর কি, দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোটিন রিলেটেড বিক্রিয়া, আর একটা হলো আমাদের এই যে এখানে যেগুলো বললাম যে মাটিকে নিরপেক্ষ করে দেয়। তো এই কোশ্চেনগুলো যদি আমরা লিখতে পারি ঠিকভাবে, আমাদের কিন্তু গয়ের অ্যান্সারটাও ফুলফিল হয়ে যাবে। তো এবারে যাব আমরা আমাদের ঘয়ের প্রশ্নে। ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো, ঘয়ের প্রশ্নে বলছে যে বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপ হারি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যে আমরা এখানে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া হবে, এবং এখানে যে বন্ধন শক্তির মান দেওয়া আছে, তো এই বন্ধন শক্তির মানের সাহায্যে আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী হবে নাকি তাপ হারি হবে। আচ্ছা ওকে, সো আমরা এবারে আসো এটার অ্যান্সার প্রসেসে যাই। তো আমাদের প্রথম কাজ কি বলতো? আমাদের প্রথম কাজ হলো যে এখান থেকে আমরা এই বিক্রিয়াটি সমাধান করব, তারপরে ব্যালেন্স করব, দেন আমাদের বাকি কাজগুলো আর কি। তাহলে আমরা ফার্স্টে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এক নাম্বার কাজ হচ্ছে এইটা, যে বিক্রিয়াটা সম্পন্ন করা এবং সমতাকরণ করা। দুই নম্বর কাজ, সম্পূর্ণ বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে সাজাতে হবে। এখন গাঠনিক সংকেত সাজাবো কিভাবে দেখো, যোজনীর সাহায্যে। নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন প্রত্যেকটার মাঝে বন্ধন 3 করে। সো দেখো এই যে নাইট্রোজেন ট্রিপল বন্ধন নাইট্রোজেন হয়ে গেল। হাইড্রোজেন আছে 3টা, সেই জন্য 3। আর হাইড্রোজেনের যোজনী যেহেতু 1, তাহলে এখানে বন্ধন হবে কয়টা? একটা। এটা আসলে আলটিমেটলি যোজনীর উপরে নির্ভর করছে। দেখো নাইট্রোজেনের যোজনী 3, তাহলে আমাদের বন্ধন চিহ্ন হবে 3টা। হাইড্রোজেনের যোজনী 1, তাহলে বন্ধন চিহ্ন হবে একটা। আবার অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনও আছে হাইড্রোজেনও আছে। সো দেখো একটা নাইট্রোজেন থেকে 3টা বন্ধন বের হয়েছে, একটা, দুইটা, 3টা। এটা দ্বারা বোঝা যায় যে নাইট্রোজেনের একার যোজনী 3। আবার প্রত্যেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে চিন্তা করলে একটা করে যোজনী, মানে একটা করে বন্ধন, ওর একটা, ওর একটা, ওর একটা, মানে প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী 1। আর একটা নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করলে 3টা, 1 2 3। তো এইভাবে আমরা অ্যামোনিয়ার গাঠনিক সংকেতটা তৈরি করলাম। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে গাঠনিক সংকেতের সাহায্যে বিক্রিয়াটিকে সাজানো। আমরা যাবো এবার আমাদের পরবর্তী কাজে। পরবর্তী কাজ কি বলতো? জাস্ট এই বন্ধনগুলোকে নোট করে দেওয়া। সো এই যে দেখো, এই নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তির মান 446 কিলোজুল পার মোল, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 436 কিলোজুল পার মোল, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 391 কিলোজুল পার মোল। সো এইভাবে আমরা বন্ধন শক্তিগুলো সহজে হিসাব করে নিলাম। ওকে, তো এবারে আসো, এবারে আমরা কি করব? এবার আমরা বিক্রিয়ক এবং উৎপাদ নিয়ে কথা বলবো। বিক্রিয়ক এরকম বন্ধন শক্তি ভাঙছে কয়টা বলো তো? নাইট্রোজেন নাইট্রোজেন একটা বন্ধন শক্তি ভাঙছে, আর হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি ভাঙছেন 3টা। তাহলে বিক্রিয়ক থেকে আমরা পাচ্ছি নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি প্লাস 3টা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি। তো এটা এখানে যাই, দেখো এই যে খেয়াল করো, ইয়েস এই যে দেখো ডেল ইজ 1। ডেল ইজ 1 কি দেখাচ্ছে? যে আমরা একটা নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি ভাঙতেছি আর 3টা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি তৈরি করছে। সো ফলে একটা নাইট্রোজেন নাইট্রোজেন মানে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড ভাঙতে আমাদের শক্তি লাগতেছে 946। মনে রাখবা এটা কিন্তু নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি ভাঙতে 946 কিলোজুল তাপ লাগতেছে, আর হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙতে লাগতেছে 436 একটা। বাট আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি ছিল যেহেতু 3, মানে 3টা ছিল, এই জন্য সামনে 3। তো আমি ডেল ইজ 1, তার মানে টোটাল তোমার বিক্রিয়কে ইনভেস্ট করতে হবে 2254 কিলোজুল। এত পরিমাণ শক্তি আমরা বিক্রিয়কে খরচ করব। কেন খরচ করব? বন্ধনগুলো ভাঙার জন্য 2254 কিলোজুল। আচ্ছা এবারে যাই আমরা উৎপাদে। দেখো উৎপাদে কি হচ্ছে, উৎপাদে এখানে আসো। আমরা তো অলরেডি জানি যে উৎপাদের মধ্যে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন 3টা। দেখো এই একটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধ, এই একটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধ, এই একটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন। তোমার সামনে আছে 2, ব্যালেন্স করার জন্য 2 নিয়েছে। 2 ইনটু অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন পাচ্ছে 3টা। সো 2 ইনটু 3 ইনটু NH, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধনকে আমরা NH বলতেছি। তো 3 দুগুণী কত? 6, 6 NH। 3 দুগুণী 6, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? 3 দুগুণী 6 হওয়াতে আমরা এখান থেকে পাচ্ছি 6 NH। ওকে, সো আমরা আশা করি এইটুকু অংশ আমি তোমাদেরকে প্রপারলি বুঝাতে পারছি। এবারে আমরা এখন এখান থেকে এটা ভাগ করব, ডেল H টু 6 NH। এই যে দেখো 6 NH, তাহলে এই যে 6 NH 391, মানে নাইট্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধনের মান
391, সো এখান থেকে আসতেছে কত 2346। তাহলে আমাদের কাছে দুইটা ডেল এইচ এর মান ক্লিয়ার, ডেল এইচ 1 2254, ডেল এইচ 2 2346। এবার আসো ফাইনাল যে আউটপুটটা হবে, এই ফাইনাল আউটপুটটা কি দেখো, ফাইনাল আউটপুট হচ্ছে এইটা, যে আমরা জানি যে ডেল এইচ 1 মাইনাস ডেল এইচ 2 আছে, এটা কিন্তু অনেক সময় আমরা বন্ধন শক্তি হিসেবে এরকমও লিখি b1 মাইনাস b2, সেম কথা কিন্তু, মানে ডেল এইচ 1 লেখা অথবা b1 লেখা সেম জিনিস। আচ্ছা এটাকে মাইনাস মনে হতে পারে, সো এই b1, বাট এটা অ্যাকচুয়ালি মাইনাস b1 মাইনাস b2 করে এখান থেকে পাচ্ছে 92, তাহলে 92 কি হবে কিলো জুল, 92 কিলো জুল। সুতরাং এই বিক্রিয়ার ডেল এইচ এর মান 92 কিলো জুল। আচ্ছা 92 কিলো জুল গেল, আমরা এটা বের করলাম। এবার স্যার প্রশ্নে কি বলছে, আমাদেরকে প্রশ্নে বলতেছে এইটা যে বিক্রিয়াটি, দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলতেছে যে বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপ হারি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বিক্রিয়া হবে নাকি তাপ হারি বিক্রিয়া হবে, আমাকে এইটা এখন দেখাতে হবে যে বিক্রিয়াটা আসলে কি, তাপ উৎপাদী নাকি তাপ হারি। আচ্ছা সো আমরা এখন যাচ্ছি সেখানে, ওকে। আচ্ছা তো নেক্সট দেখো ডেল এইচ এর মান কি পেয়েছি আমরা, ফাইনালি তাহলে বলতে পারি যে আমরা ডেল এইচ এর মান পেয়েছি ঋণাত্মক। আর তোমরা জানো যে ডেল এইচ এর মান যদি ঋণাত্মক হয় তখন বিক্রিয়াটা কি হয়, ডেল এইচ এর মান ঋণাত্মক মানে বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমরা ফাইনালি ডিসিশন দিব যেহেতু ডেল এইচ এর মান ঋণাত্মক হয়েছে অতএব বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া হবে। আমাদের তাহলে ঘ এর অ্যান্সারও কমপ্লিট হয়ে গেল, মানে সম্পূর্ণ সৃজনশীলটি আমরা সমাধান করে ফেললাম। তো এইভাবে তোমরা এই সৃজনশীল প্রশ্নটার প্রত্যেকটা পার্ট ক খ গ ঘ সবগুলো পার্টি প্রপারলি বুঝতে পেরেছো, আমি আশা করতেছি তোমাদের কোনো এখান থেকে কোনো সমস্যা নাই। আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।